ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট। নমস্কার ডগস ফ্লাইট ফ্যামিলি, কেমন আছো সবাই? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো। একদম বলতেই পারো ইয়ে এক ইউনিভার্সাল কাহানি হ্যাঁ। হ্যাঁ, পুরনো দিনের তরতরিকে আর এখনকার নতুন প্রজন্মের চালচলন, মানে ওল্ড স্কুল কুল বনাম নিউ স্কুল। আচ্ছা, ক্রিঞ্জ বলবো না হয়তো। না না, ক্রিঞ্জ কেন বলবো, বলি নিউ স্কুল স্টাইল, কারণ কুল তো সবাই নিজের মতো করে, তাই না? ঠিক তাই। তোমরা কি মনে করো, মানে যারা শুনছো, তোমরা কোন দলে, কুল নাকি একটু অন্যরকম? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এই দুই প্রজন্মের জীবনযাত্রা নিয়ে কিছু মজার তুলনার, মানে একটু গভীরে যাব আর কি। একদম। এটা সত্যি একটা দারুণ আলোচনার বিষয়। হ্যাঁ হ্যাঁ, সেগুলো দেখলে বোঝা যায় এই পার্থক্যগুলো কিন্তু শুধু ওপর ওপর নয়, বেশ গভীর। তাই তো। কোন কোন দিকে বলছো? আরে পোশাক আশাক থেকে শুরু করে কথা বলার ধরন, মানে কমিউনিকেশন স্টাইল, রিলেশনশিপ, এন্টারটেইনমেন্ট, সব কিছুতে একটা স্পষ্ট বিভাজন, একটা গ্যাপ চোখে পড়ে। ঠিক। আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করব এই পার্থক্যগুলোর পেছনের কারণগুলো একটু দেখতে, একদম ডগস ফ্লাইট স্টাইলে। এক্স্যাক্টলি। তাহলে আর দেরি কেন, লেটস জাম্প রাইট ইন। আমাদের আজকের আলোচনার মিশন হলো এই দুই প্রজন্মের লাইফস্টাইলকে একটু নিরপেক্ষভাবে তুলে ধরা, বোঝার চেষ্টা করা যে কোনটা কেন সময়ের সাথে সাথে বদলেছে। ঠিক। সো ফার্স্ট রাউন্ড, ফ্যাশন, পোশাকের যুদ্ধ। আরে পুরনো দিনের স্টাইল আর এখনকার ফ্যাশনের মধ্যে তফাৎটা তো আসমান জমিন। ঠিক তাই। পুরনো প্রজন্মের ফ্যাশনের কথা উঠলেই আমাদের সোর্সগুলোয় বারবার উঠে আসে ওই পরিপাটি ফর্মাল লুকটার কথা। হ্যাঁ, মানে স্যুট টাই পরা, শার্ট একদম টাকিন করা। চুল একদম পরিপাটি করে আছড়ানো, একটা ডিসিপ্লিনড লুক, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, কিছু ছবি তোলার জন্য রীতিমতো স্টুডিওতে যাওয়া হতো, একটা অনুষ্ঠানের মতো করে। তাই নাকি? ওয়াও। ফ্যাশন তখন ছিল একটা স্টেটমেন্ট, একটা স্ট্যাটাস, আর পরিশীলিত রুচির প্রতীক আর কি। হ্যাঁ, আর সেই সময়ের ফিটেড পোশাক মনে আছে? টাইট প্যান্টস বা ওই চাপা সালোয়ার কামিজ। ওহো, একটা সোর্সে তো একজন মজার ছলে লিখেছেন, মনে হতো যেন হাঁটা চলার চেয়ে প্যারেড করার জন্য পোশাকটা বানানো। হা হা, মুভমেন্ট রেস্ট্রিকশন ছিল বেশ। আর এখনকার জেনজি পুরো উল্টো। একদম ওভারসাইজড হুডি, ব্যাগি জিন্স, কার্গো প্যান্টস, মানে আরামটাই যেন শেষ কথা। কমফর্ট ইজ কিং। স্টাইল অবশ্যই আছে, তবে কমফর্টের সাথে কোনো আপোষ নেই। ঠিক। এই কমফর্ট কেন্দ্রিক ফ্যাশনের পিছনে একটা কারণ হতে পারে যে নতুন প্রজন্ম আসলে পোশাকের মাধ্যমে নিজেদের এক্সপ্রেস করতে চায়, কোনো নির্দিষ্ট সামাজিক ছাঁচে নিজেদের বাঁধতে চায় না। লজিক্যাল। কিছু অনলাইন ফোরামে জি ইউজাররা লিখেছে পুরনো দিনের ওই স্কিন টাইট পোশাক দেখলে তাদের মনে হয় যেন শরীরটাকে জবরদস্তি একটা আকারে ঢোকানো হয়েছে। তোমার মনে আছে সেই মজার তুলনাটা? কোনটা বলো তো? ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে। একজন লিখেছিলেন, ওগুলো দেখলে মনে হয় যেন সুপারমার্কেটের ভ্যাকিউম প্যাক চিকেন। কি সাংঘাতিক তুলনা! তবে উল্টো দিকে পুরনো প্রজন্মেরও তো নতুনদের ফ্যাশন নিয়ে কিছু বলার আছে নিশ্চয়ই। অবশ্যই। বেশ কিছু ব্লগে সিনিয়র সিটিজেনরা লিখেছেন যে নতুনদের এই ঢিলে ঢালা পোশাক দেখে তাদের মনে হয় যেন এরা ভুল করে বাবার বা বড় ভাইয়ের জামা পরে ফেলেছে। হা হা হা, ঠিক। অথবা তাদের মনে হয় এই পোশাকে কোনো পার্সোনালিটির ছাপ নেই, মানে সবাই একই রকম দেখতে লাগে। আচ্ছা। আসলে ফ্যাশনের এই দ্বন্দ্বটা শুধু পোশাকের না, এটা দৃষ্টিভঙ্গিরও। একদিকে পরিপাটি থাকার চেষ্টা, অন্যদিকে অবাধ স্বাধীনতার প্রকাশ। ঠিক। আরে ফ্যাশনের যুদ্ধ তো সবে শুরু, এরপর আসছে যোগাযোগের দুনিয়ার গ্যারাকোল। কাহানি অভি বাকি হে মেরে দোস্ত, শুনতে থাকো ডগস ফ্লাইট। ফ্যাশনের পর এবার কমিউনিকেশন বা যোগাযোগ, এখানেও তো বিশাল পরিবর্তন। পুরনো দিনের প্রেমপত্র লেখার ব্যাপারটা ভাবলেই কেমন নস্টালজিক লাগে, তাই না? একদম। হাতে লেখা চিঠি যেখানে অনুভূতির গভীরতা থাকতো, উফ। হ্যাঁ। আমাদের কাছে থাকা কিছু সাক্ষাৎকারে পুরনো প্রজন্মের মানুষজন বলেছেন একটা চিঠি লিখে তার উত্তরের জন্য অপেক্ষা করার মধ্যে যে ধৈর্য আর আবেগ ছিল, সেটা আজকের ইনস্ট্যান্ট মেসেজিংয়ের যুগে পাওয়া কঠিন। সত্যি। আর ওই ফোন বুথের লাইনে দাঁড়িয়ে প্রিয়জনের গলার আওয়াজ শোনার জন্য 2 মিনিটের অপেক্ষা, সেটারও একটা অন্যরকম মূল্য ছিল। ঠিক। ক্যাসেটে গান রেকর্ড করে দেওয়াটাও ছিল অনুভূতির প্রকাশের একটা মাধ্যম। কত কষ্ট করে করতে হতো। আর এখন এখন তো অন্য খেলা। ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করাটাই যেন সম্পর্কের সামাজিক স্বীকৃতি, তাই না? একদম। কাপল ফটো দেওয়া, হোয়াটসঅ্যাপে সারাদিন ধরে মেসেজ চালাচালি, গুড মর্নিং থেকে গুড নাইট। ইমোজির বন্যা। হ্যাঁ, সবকিছুই অনেক বেশি ডিজিটাল আর তাৎক্ষণিক।
একটা আর্টিকেলে পড়ছিলাম এখনকার প্রজন্ম ভার্চুয়াল ওয়ার্ল্ডে যতটা সাবলীল, সামনাসামনি বসে কথা বলার সময় নাকি অনেক ক্ষেত্রেই তারা একটু অপ্রস্তুত হয়ে পড়ে, মানে অকওয়ার্ড সাইলেন্সে ফোন ঘাঁটতে থাকে। ওফ, এটা কিন্তু ভাবার বিষয়। এই বিষয়টা নিয়ে অনেক সমাজতাত্ত্বিক লেখাতেও চিন্তা প্রকাশ করা হয়েছে। একদিকে যেমন ডিজিটাল মাধ্যম বিশ্বজুড়ে যোগাযোগ সহজ করেছে, তেমনি অন্যদিকে সামনাসামনি কথাবার্তার গভীরতা কমছে কিনা সেই প্রশ্ন উঠছে। পুরনো প্রজন্মের চোখে তাহলে নতুনদের সম্পর্কগুলো বড্ড বেশি ভার্চুয়াল। হয়তো তাই মনে হয়, যেখানে গভীরতার অভাব। তারা প্রশ্ন তোলেন এই ভার্চুয়াল সম্পর্কগুলো কতটা টেকসই, কতটা খাঁটি। আবার উল্টো দিকে নতুন প্রজন্মের কাছে পুরনো দিনের ওই চিঠি লেখা বা ক্যাসেট দেওয়ার ব্যাপারটা হয়তো একটু শেখেলে, মানে একটু ক্রিঞ্জ লাগতে পারে। হ্যাঁ, বা চেষ্টা করে রোম্যান্টিক সাজার মতো আর কি। একটা অনলাইন ফোরামে একজন জেনজি ইউজার কমেন্ট করেছে, সামনাসামনি কথা বলাই তো আসল, চিঠি লিখে কি হবে। যদিও সেই সামনাসামনি কথা বলার স্বাচ্ছন্দ্য তাদের কতটা আছে সেটাও একটা প্রশ্ন। ঠিক, এই দুই ধরনের যোগাযোগের ভালো মন্দ দুটো দিকই আছে। পুরনো পদ্ধতিতে ছিল ধৈর্য, অপেক্ষা আর ব্যক্তিগত ছোঁয়া, আর নতুন পদ্ধতিতে আছে স্পিড, সহজলভ্যতা আর ব্যাপকতা। হয়তো দুটো প্রজন্মের যোগাযোগের স্টাইল ভিন্ন, কিন্তু ভেতরের অনুভূতিটা, প্রকাশের ইচ্ছেটা হয়তো একই, শুধু মাধ্যমটা বদলেছে। ঠিক বলেছ। আচ্ছা, যোগাযোগের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে এবার ঢু মারা যাক বিনোদনের জগতে। এইটা কিন্তু আরও ইন্টারেস্টিং। হ্যাঁ, বিনোদনের বিবর্তনটা সত্যিই চোখে পড়ার মতো। ওল্ড স্কুল সিনেমা দেখা আর নিউ স্কুল বিঞ্জ ওয়াচিং, কি বিশাল পার্থক্য। শুনতে থাকো, মজা আসছে। বিনোদনের ক্ষেত্রে পরিবর্তনটা মারাত্মক। পুরনো প্রজন্মের বিনোদনের সাথে ধৈর্য শব্দটা একদম জড়িয়ে আছে। ঠিক, সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা ধরে একটা সিনেমা দেখা, মাঝখানে ইন্টারভ্যালে বন্ধুদের সাথে আড্ডা, সিঙ্গারা, চা, এটা শুধু সিনেমা দেখা ছিল না, একটা পুরো সামাজিক অভিজ্ঞতা ছিল। একদম। একটা বই শেষ করতে সপ্তাহ বা মাস লেগে যেত। গান শোনার জন্য ক্যাসেট বা ভিনাইল রেকর্ডের পুরোটা শুনতে হতো, স্কিপ করার উপায় ছিল না সেভাবে। আর এখন এখন তো অন্য যুগ। আমাদের হাতে থাকা কিছু মিডিয়া রিপোর্ট বলছে গড় মনোযোগের সময়সীমা নাকি কমে দাঁড়িয়েছে মাত্র কয়েক সেকেন্ডে। হ্যাঁ, টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, সব যেন চোখের পলকে শেষ। একটু লম্বা হলে স্কিপ, পরেরটা। কিন্তু মজার ব্যাপার হলো, এই কম মনোযোগের প্রজন্মই আবার কোনো ওয়েব সিরিজ বা গেমিংয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, যাকে বলে বিঞ্জ ওয়াচিং বা বিঞ্জ গেমিং। হ্যাঁ, একটানা 10-12 ঘন্টা স্ক্রিনের সামনে, এটাও তো স্বাভাবিক হয়ে গেছে এখন। তবে সেই বিঞ্জ ওয়াচিংও অনেক সময় হয় 1.5x বা 2x স্পিডে। সময় বাঁচানোর জন্য ভাবা যায়। একটা আর্টিকেলে পড়ছিলাম, একজন লিখেছেন তিনি নাকি 2x স্পিডে রোমান্টিক সিনেমা দেখতে গিয়ে হেসেই কুটোপাটি। কেন, কি হয়েছিল? আরে নায়কের চোখের জল ফেলার আগেই নাকি সিন শেষ। একদিকে চরম অধৈর্য, অন্যদিকে কোনো কিছুতে মজে গেলে তাতে ঘন্টার পর ঘন্টা ডুব দেওয়া। এর কারণ কি হতে পারে? সম্ভবত কন্টেন্টের সহজলভ্যতা আর নিজের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার স্বাধীনতা। পুরনো দিনে যা দেখানো হতো তাই দেখতে হতো। ঠিক, অপশন কম ছিল। এখন অপশন অনেক বেশি, তাই যেটা ভালো লাগছে না সেটা দ্রুত পাল্টে ফেলার প্রবণতা। এই যে এত কন্টেন্ট, এত অপশন, এখানেই তো টেকনোলজির খেলা। আর ডগস ফ্লাইট চ্যানেলেও তো আমরা কত রকমের কন্টেন্ট নিয়ে আসি সবার জন্য। ঠিক তাই। টেকনোলজির কথায় মনে পড়ল, ছবি তোলার ব্যাপারটা নিয়েও তো দুই প্রজন্মের মধ্যে একটা মজার টক্কর আছে। অবশ্যই আছে। পুরনো প্রজন্মের কাছে ছবি তোলা ছিল একটা ইভেন্ট, খুব ভেবেচিন্তে। হ্যাঁ, ক্যামেরার রোলে থাকতো মাত্র 36টা ছবি, তাই প্রত্যেকটা ক্লিক ছিল মূল্যবান। ছবি তোলার আগে কম্পোজিশন, লাইট সব নিয়ে ভাবতে হতো, কারণ একটা ক্লিক নষ্ট হওয়া মানে একটা সুযোগ হারানো। ছবি প্রিন্ট করে অ্যালবামে সাজিয়ে রাখা হতো কত যত্ন করে। আর এখন স্মার্টফোনে হাজার হাজার ছবি। একটা ভালো সেলফির জন্য একই পোজে 50 বার ক্লিক করাটাও কোনো ব্যাপার না। আমাদের কিছু সোর্সে উল্লেখ আছে, জেনজিয়ের কাছে নাকি ফোনের মেমরি ভর্তি থাকাটা একটা খুবই সাধারণ ব্যাপার, মানে স্টোরেজ ফুল। আর ছবিগুলো শুধু অ্যালবামে নয়, সোজা সোশ্যাল মিডিয়াতে। ঠিক, বাথরুমে মিরর সেলফি, খাওয়ার আগে প্লেটের ছবি, ঘুরতে গেলে প্রতিটা মোড়ের ছবি, দিনের পোশাকের ছবি, মানে ওই #OOTD। হ্যাঁ, আউটফিট অফ দ্য ডে। সবকিছুই যেন কন্টেন্ট, জীবনটাই একটা চলমান ডকুমেন্টারি যেন। একটা অনলাইন সার্ভে বলছে
অনেকে নাকি ঘুরতে যাওয়ার চেয়েও বেশি এনজয় করে সেই ঘোরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লাইক বা কমেন্ট পাওয়াটা। কি কাণ্ড! পুরনোরা হয়তো বলবেন, আমাদের সময় একটা ছবি তোলার জন্য কত প্রস্তুতি নিতাম, দরকার হলে মেকআপ আর্টিস্টও ডাকা হতো। হ্যাঁ, তাদের কাছে ওটা ছিল কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, প্রফেশনালিজম। আর এখনকার সেলফি কালচার, বিশেষ করে ওই ডাক ফেস দেখলে তারা হয়তো বুঝতেই পারবেন না হচ্ছেটা কি। প্রযুক্তির সহজলভ্যতা একদিকে যেমন সবাইকে ফটোগ্রাফার বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুযোগ করে দিয়েছে, তেমনি অন্যদিকে স্মৃতির চেয়ে ডকুমেন্টেশনের ওপর জোর বেশি পড়ছে কিনা সেই প্রশ্ন উঠছে। প্রতিটি মুহূর্তকে ক্যামেরাবন্দি করার এই তাগিদ কি বর্তমানে বেঁচে থাকার আনন্দকে কমিয়ে দিচ্ছে? এটা একটা ভাবার বিষয় কিন্তু। একদম। টেকনোলজির এই দ্বন্দ্বের পর এবার আসা যাক মিউজিকের দুনিয়ায়। মিউজিক ম্যাডনেস। গানের রুচি নিয়েও তো দুই প্রজন্মের মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, গানের রুচিতে প্রজন্মের ছাপটা খুব স্পষ্ট। কিছু কালচারাল স্টাডিজ বলছে পুরনো প্রজন্ম সাধারণত মেলোডি, গানের কথা আর সুরের গভীরতাকে বেশি গুরুত্ব দিত। ঠিক। কিশোর কুমার, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তাদের গানে থাকতো আবেগ, দর্শন আর অসাধারণ সুরের কাজ। একটা গান বারবার শুনে তার ভেতরের অর্থ বোঝার চেষ্টা করা হতো। আর গানের মধ্যে লম্বা ইনস্ট্রুমেন্টাল সোলো, যেমন গিটার বা স্যাক্সোফোনের সোলো, হ্যাঁ, সেটা নাকি ছিল শিল্পের স্কিল দেখানোর চূড়ান্ত জায়গা। 4-5 মিনিটের সোলো শুনতেও তাদের ক্লান্তি আসতো না। অন্যদিকে নতুন প্রজন্মের প্লেলিস্ট অনেক বেশি ভ্যারাইটি ভরা আর গ্লোবাল। বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ডেটা অ্যানালিসিস দেখলে বোঝা যায় তাদের রুচিতে কোনো বর্ডার নেই। ঠিক। কে পপ, হিপ হপ, রেগেটন, ইডিএম, আফ্রোবিটস, বলিউড রিমিক্স, স্বাধীন বাংলা ব্যান্ড সব চলে। ভ্যারাইটি আর নতুনত্বই তাদের কাছে আসল। গানের কথার চেয়ে অনেক সময় বিটস বা রিদম তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওরা আবার র্যাপ বা দ্রুত লয়ের গানে খুব পারদর্শী। কোনো র্যাপার তো মিনিটে এতগুলো শব্দ বলে ফেলেন যে শুনে তাজ্জব বনে যেতে হয়। এটাও তো একটা স্কিল, তাই না? অবশ্যই একটা স্কিল। এখানেই পুরনো আর নতুনের মধ্যেকার মজার তর্কটা জমে ওঠে। কিছু অনলাইন ডিবেট ফোরামে দেখা যায় পুরনো প্রজন্মের কেউ কেউ নতুনদের গানকে অর্থহীন চিৎকার বা ডিজিটাল আওয়াজ বলে মনে করেন। মানে মেলোডির অভাবটা খুব বেশি করে চোখে পড়ে তাদের। ঠিক। আর নতুন প্রজন্মের কেউ কেউ হয়তো পুরনো দিনের গানের ওই লম্বা আলাপের অংশটা শুনলে বোর হয়ে যায়। একজন তো মজা করে লিখেছে, ওই লম্বা গিটার সোলো চললে আমি বরং একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। হা বাথরুম ব্রেক। ঠিক। আসলে সঙ্গীতের এই দুই ধারাকেই খারিজ করা যায় না। পুরনো গানে আছে নস্টালজিয়া, ক্লাসিক্যাল ভিত্তি আর কথার গভীরতা। আর নতুন গানে আছে এনার্জি, এক্সপেরিমেন্টেশন আর বিশ্বজনীন আবেদন। দুটোই সময়ের প্রতিফলন। একদম। গানের এই ভিন্ন স্বাদের পর এবার লাস্ট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সোশ্যাল মিডিয়া বনাম আসল সামাজিক জীবন। পুরনো দিনের আড্ডা আর এখনকার ফলোয়ার্স, কোনটা বেশি মূল্যবান? আর এই ডিবেট তো শেষ হওয়ার নয়, কিন্তু আসল কথাটা কি জানতে হলে সঙ্গেই থাকো। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এবং অনেক সমাজবিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছেন। আমাদের হাতে থাকা কিছু রিসার্চ পেপার বলছে পুরনো প্রজন্মের সামাজিক জীবন ছিল মূলত ফেস টু ফেস যোগাযোগের উপর নির্ভরশীল। হ্যাঁ, পাড়ার রকের আড্ডা, ক্লাবে ক্যারাম বা ব্রিজ খেলা, মাঠে একসাথে ক্রিকেট বা ফুটবল খেলা। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা কমিউনিটি বন্ডিং তৈরি হতো। বন্ধুত্বগুলো গভীর আর দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ পেত। হ্যাঁ, তখন হয়তো বন্ধুর সংখ্যা কম থাকত, 10-15 জন বা তারও কম, কিন্তু সেই সম্পর্কগুলো ছিল খুব আন্তরিক, মানে একদম জেনুইন। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোটা ছিল স্বাভাবিক। আর নতুন প্রজন্মের সামাজিক জীবন অনেকটাই অনলাইন প্ল্যাটফর্ম কেন্দ্রিক। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, এখানে তাদের হাজার হাজার বন্ধু বা ফলোয়ার থাকতে পারে। তারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে মুহূর্তে কানেক্ট করতে পারে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে মতামত আদান প্রদান করতে পারে। একটা গ্লোবাল নেটওয়ার্কিংয়ের সুযোগ তাদের হাতের মুঠোয়। কিন্তু প্রশ্নটা হলো, এই ভার্চুয়াল সংযোগের ভিড়ে আসল বন্ধুর সংখ্যা কতজন? অনেক অনলাইন পোলে দেখা গেছে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও বাস্তব জীবনে কঠিন সময়ে পাশে পাওয়ার মতো বন্ধুর সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন, বা কখনো তাও নয়। এই বিষয়টা কি তাদের একাকিত্ব বাড়িয়ে দিচ্ছে? এটা নিয়ে একটা চিন্তা হয় কিন্তু। এটা একটা জটিল প্রশ্ন। একদিকে যেমন সোশ্যাল মিডিয়া তথ্যের আদান প্রদান,
নেটওয়ার্কিং বা এমনকি সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও বিরাট ভূমিকা রাখছে। হুম তেমনি অন্যদিকে এটা মানুষের মধ্যে তুলনা, প্রতিযোগিতা আর এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি করছে বলে কিছু গবেষণা ইঙ্গিত দেয়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো পুরনোদের গভীর কিন্তু সীমিত বন্ধুত্ব বনাম নতুনদের বিস্তৃত কিন্তু হয়তো কিছুটা অগভীর সংযোগ। মোটামুটি তাই। দুটো অভিজ্ঞতাই সম্পূর্ণ আলাদা। কারোরটা ভালো বা কারোরটা খারাপ বলা মুশকিল। দুটোই নিজ নিজ সময়ের বাস্তবতা। বাহ, দুই প্রজন্মের এত পার্থক্য, এত দ্বন্দ্ব, ফ্যাশন থেকে বন্ধুত্ব সব কিছুতেই আলাদা চালচলন, কিন্তু দিনের শেষে কি শুধুই পার্থক্য, নাকি এর মধ্যে কোনো মিলও খুঁজে পাওয়া সম্ভব? নাকি এই ঝগড়াই চলতে থাকবে? হ্যাঁ, এবার তাহলে ফাইনাল রাউন্ড, দ্য পিস ট্রিটি। দেখা যাক কোনো সমঝোতায় আসা যায় কিনা। এতক্ষণ ধরে আমরা যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর দিকে তাকালে মনে হতে পারে দুই প্রজন্মের জগৎটা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু যদি একটু গভীরে যাই তাহলে দেখব দুটো প্রজন্মের জীবনধারাতেই কিছু অসাধারণ এবং মূল্যবান দিক রয়েছে। দুটোই তার নিজের জায়গায় কুল। একদম। যেমন ধরো, ওল্ড স্কুল কুলের মধ্যে আমরা কি পাই? একটা খাঁটিপনা বা অথেন্টিসিটি। হ্যাঁ, ধৈর্য বা পেশেন্স। আর অর্থপূর্ণ সম্পর্ক বা মিনিংফুল কানেকশনস। তাদের জীবনযাত্রা একটা স্থিরতা, একটা গভীরতা ছিল যা আজকের দ্রুত বদলাতে থাকা সময়ে খুব বিরল। ঠিক। আর অন্যদিকে নিউ স্কুল বা জেনজি কুলের মধ্যে কি আছে? অসাধারণ সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তারা যেভাবে টেকনোলজিকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করছে তা অভাবনীয়। তাদের আছে বিশ্বজুড়ে সংযোগ বা গ্লোবাল কানেকশনটিভিটি। তারা বিশ্বের খবর রাখে, বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত। আর সবচেয়ে বড় কথা, তাদের আছে অসাধারণ অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি। তারা খুব দ্রুত নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। তার মানে কুল ব্যাপারটা আসলে কোনো নির্দিষ্ট প্রজন্মের একচেটিয়া নয়, এটা সময়ের সাথে সাথে বদলে যায়। কিন্তু মূল ব্যাপারটা হয়তো একই থাকে, নিজের মতো করে বাঁচা, নিজের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। একেবারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই প্রজন্ম একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারে। যদি এই শেখার মানসিকতাটা থাকে তাহলে কোনো যুদ্ধ বা দ্বন্দ্বের প্রয়োজনই হয় না। ঠিক, যেমন নতুন প্রজন্ম পুরনোদের কাছ থেকে শিখতে পারে ধৈর্য ধরতে, সম্পর্কের গভীরতাকে গুরুত্ব দিতে। মুখোমুখি যোগাযোগের আনন্দটা আবার খুঁজে পেতে। আর পুরনো প্রজন্ম নতুনদের কাছ থেকে শিখতে পারে টেকনোলজিকে ভয় না পেয়ে আপন করে নিতে, নতুন আইডিয়া বা ট্রেন্ডের প্রতি আরও খোলা মন রাখতে। আর অবশ্যই তাদের মতো করে ক্রিয়েটিভ হতে। হয়তো পুরনোরা নাতি-নাতনিদের কাছ থেকে নতুন অ্যাপ ব্যবহার করা শিখতে পারেন, আর নতুনরা দাদা দাদির কাছে শুনতে পারেন পুরনো দিনের গল্প, শিখতে পারেন জীবনের অভিজ্ঞতা। ইট ক্যান বি এ বিউটিফুল এক্সচেঞ্জ। একটা দারুণ আদান প্রদান হতে পারে। দারুণ একটা ব্যাপার হবে সেটা, একটা মেলবন্ধন। তাহলে ডগস ফ্লাইট ফ্যামিলি, আজকের এই আলোচনা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, তোমরা কোন দলে নিজেদের ফেলতে চাও? ওল্ড স্কুল কুল নাকি জেনজি গ্যাং? নাকি তোমরা মনে করো দুটো মিলিয়েই ভালো থাকা যায়? তোমাদের নিজেদের জীবনের কোনো মজার জেনারেশন গ্যাপ স্টোরি থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমরা পড়তে চাই। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি কিছু নতুন ভাবনা চিন্তার খোরাক পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, পরিবারের সাথে, দেখি তাদের কি মত। আর যারা এখনো ডগস ফ্লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ইয়ার? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং আর মজার বিষয় নিয়ে আলোচনা আসছে। একদম। পরের পর্বে আমরা আসছি আরও একটা ধামাকাদার বিষয় নিয়ে, বাঙালি বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ মেসেজ ভার্সেস ছেলেমেয়েদের রিপ্লাই। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে, গ্যারান্টি। মিস করো না কিন্তু। থ্যাঙ্কস ফর লিসনিং। মেক শিওর ইউ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব. Stay tuned with Dogs Flight. More fun is on the way.